আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্টি বাইট। আজকে আমি দেখাবো মাত্র 3টি ডিম দিয়ে কিভাবে খুব সহজেই নরম, ফ্লাফি আর পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। কিছু সহজ টেকনিক আর কিছু ছোট্ট টিপস ফলো করলে আপনারাও বাসায় খুব সহজেই এমন তুলতুলে নরম কেক বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা থেকে প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা সরিয়ে নিব। পুরোটা একদম সমান করে আমি এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দাকে সরিয়ে নিচ্ছি এবং এই 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপরে এর সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এই সবগুলো শুকনো উপকরণকে সুন্দরভাবে চেলে নিব এবং যখন এটা চেলে নেওয়া হয়ে যাবে তারপর এটাকে আমরা সাইডে রেখে দিব। শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে মাঝের ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার খুব ভালোভাবে মিশে যাবে এবং ময়দার দলা বা লাম্পস থাকলে সেটা দূর হবে। ময়দার মাঝে বাতাস ঢোকে এবং এর ফলে কেকের টেক্সচার আরও লাইট ও ফ্লাফি হতে সাহায্য করে। এখন আমাদের শুকনো উপকরণগুলোকে একপাশে রেখে দিচ্ছি। যেহেতু আমরা 1.5 পাউন্ড কেক বানাবো, এই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। আমি প্রথমে খুব ভালোভাবে ডিমের সাদা অংশ ও কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আপনারাও এই প্রসেস ফলো করে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান তাহলে ডিমের সাদা অংশ ও কুসুম একসাথে বিট করে নিতে পারেন। এমনটা নয় যে ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম একসাথে বিট করলে কেক স্পঞ্জি হবে না বা ফুলবে না, এটা একটা ভুল ধারণা। আমি ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুম আলাদা করে বিট করে নিই শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। কারণ ডিমের কুসুমের মধ্যে ফ্যাট থাকার কারণে যদি ডিমের কুসুম আর সাদা অংশ আমরা একসাথে বিট করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভলিউম পেতে তুলনামূলকভাবে অনেক বেশি সময় লেগে যাবে। কিন্তু এই ডিমের সাদা অংশ ও কুসুমকে আলাদাভাবে বিট করলে খুব সহজেই ভালো ভলিউম ও ফ্লাফি টেক্সচার পাওয়া যায়। এজন্য আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবেই বিট করবেন। যদি আপনি বিগিনিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পার্টটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করে থাকবেন। ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করেই বিট করবেন। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমাদের এই ডিমের সাদা অংশটা বেশ ফ্লাফি হয়ে এসেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ভিডিওটি একটুও কাট করিনি বা স্পিড বাড়িয়ে দেইনি। পুরো প্রক্রিয়াটা আমি রিয়েল টাইমে দেখাচ্ছি যেন আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন কিভাবে পারফেক্ট ম্যারাং তৈরি করতে হয়। ডিমের সাদা অংশটা বিট করতে করতে দেখবেন প্রথমে এটা এরকম ফেনা ফেনা থাকবে, এরপরে দেখবেন এই ফেনাটা একটু ঘন বা থকথকে হয়ে এসেছে। যখন ডিমের কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে অর্থাৎ আমাদের ম্যারাঙের ঘনত্বটা ঠিক এমন ফ্লাফি হবে, সেই পর্যায়ে আমরা এখানে 1 কাপের সামান্য একটু কম পরিমাণ অ্যাড করে দিব চিনি ও সামান্য লবণ। আমি এখানে চিনি একবারে না দিয়ে ধাপে ধাপে 3-4 বারে অ্যাড করব, কারণ একসাথে অনেকগুলো চিনি একবারে দিয়ে দিলে ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশতে অনেক বেশি সময় লাগে। এতে করে ম্যারাং তৈরি হইতে সময় যেমন বেশি লাগবে ঠিক তেমনই এর টেক্সচারটাও ঠিকভাবে ডেভেলপ হবে না। তাই অল্প অল্প করে চিনি অ্যাড করে প্রতিবারে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না এই চিনিটা ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এভাবে কাজ করলে আমাদের এই ডিমের ম্যারাংটা আরও বেশি গ্লজি, স্মুথ ও স্টেবল হবে। ডিমের ম্যারাঙের সাথে চিনি পুরোপুরিভাবে মিশে গেছে কিনা এটা চেক করার জন্য সামান্য ম্যারাং আঙ্গুলে নিয়ে একটু নেড়ে দেখবেন। যদি কোনো দানাদার বা কিচকিচ ভাব অনুভব না হয় তাহলে বুঝে নেবেন যে চিনি এই ম্যারাঙের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। চিনি মিক্স করার সময় আমি আমার বিটারের স্পিডটা 1-এ রেখেছি এবং এই স্পিডে রেখেই আমি সম্পূর্ণ চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। চিনি যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমরা বিটারটাকে অফ করে দিব এবং আমরা এই মিক্সচারটার মাঝখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে, আমরা বিটার দিয়ে একটানা কখনোই কাজ করব না। আমরা এই বিটারটাকে মাঝে মধ্যে একটু রেস্ট দিয়ে নিব। এভাবে করে যদি কাজ করেন, বিটারটিকে যদি কয়েক সেকেন্ডের জন্য রেস্ট দেন, সেক্ষেত্রে বিটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে সয়াবিন তেল ইউজ করলেও হয়, না করলেও হয়, এটি সম্পূর্ণ অপশনাল। তবে আমি ম্যাক্সিমাম টাইম সয়াবিন তেল ইউজ করে থাকি, কারণ সয়াবিন তেল বাটারের মতো ঠান্ডা হলে শক্ত হয়ে যায় না এবং এটি কেকটাকে আরও অনেক বেশি ময়েস্ট ও টেন্ডার রাখে।
তেল দেওয়ার পরে আমরা এটিকে আবারও খুব ভালোভাবে বিট করে নিব এবং যখন তেলটা খুব ভালোভাবে মিশে যাবে তারপরে আমরা এখানে অ্যাড করে দিব ডিমের কুসুম। আমরা ডিমের কুসুম একদম একসাথে দিতে যাব না, ডিমের কুসুম আমরা একটা একটা করে দিয়ে দিব। দেখুন আমি এখানে কিভাবে ডিমের কুসুমটাকে অ্যাড করছি। এক হাত দিয়ে আমি বিটার চালাচ্ছি এবং অপর হাত দিয়ে আমি ডিমের কুসুমগুলোকে খুব ভালোভাবে অ্যাড করে নিয়েছি। একটা একটা করে কুসুম অ্যাড করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এই ক্ষেত্রে অনেক বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে, একদম তাড়াহুড়া করা যাবে না। খুবই আলতো হাতে আমাদেরকে শুকনো উপকরণ 3-4 বারে মিক্স করে নিতে হবে। আমি বরাবরই শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেওয়ার জন্য কাঁটা চামচ ব্যবহার করে থাকি। যখন সবগুলো উপকরণ মোটামুটিভাবে মিক্স হয়ে যাবে তারপরে আমি স্প্যাচুলা ইউজ করি। স্প্যাচুলার চেয়ে আমি কাঁটা চামচে অনেক বেশি কমফোর্টেবল। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন আমি স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ময়দার মিশ্রণটা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মিক্স করতে থাকবো। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে, যদিও আমি এখানে ভিডিওর স্পিডটা একটু দ্রুত বাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই এটা খুব আলতো হাতে এবং আস্তে আস্তে করবেন। এই পর্যায়ে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমাদের শুকনো উপকরণগুলো কতটা সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার কেকটাকে বেক করার জন্য আমি একটা 7 ইঞ্চি সাইজের স্কোয়ার মোল্ড ইউজ করছি। যেহেতু আমার আজকে একটা স্কোয়ার কেকের অর্ডার ছিল, এই জন্য আমি 1.5 পাউন্ড কেকের জন্য এখানে 7 ইঞ্চি সাইজের স্কোয়ার মোল্ড নিয়েছি। এর মাঝে কিন্তু আমি চুলাতে আমাদের যেই প্যানে আমরা এই কেকটাকে বেক করব সেই প্যানটা অলরেডি 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছি। ব্যাটারটা মোল্ডে ঢেলে নেওয়ার পরে আমরা এটাকে ট্যাপ ট্যাপ করে নিব। এতে করে ব্যাটারের ভেতরে থাকা বড় এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে এবং ব্যাটারটা সুন্দরভাবে সেটেল হবে। এখন প্রিহিটেড প্যানে আমরা এই মোল্ডটাকে রেখে দিচ্ছি। আমার এই কেক হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের সময় কম বেশিও লাগতে পারে। প্রায় 20 মিনিট পরে আমাদের কেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কেকটা বেক হওয়ার সাথে সাথেই আমি এটাকে প্যান থেকে বের করে নেইনি, বরং এটাকে আমি প্রায় 5-7 মিনিটের জন্য গরম প্যানের ভিতরে রেখে দিয়েছিলাম। এতে কেকটা একটু সেটেল হয় এবং হঠাৎ টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে কেকের স্ট্রাকচার ভেঙে যাওয়ার বা কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। কেকের ফাইনাল রেজাল্টটা দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণ নরম আর ফ্লাফি হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা হুবহু ফলো করেন এবং প্রতিটা স্টেপ যদি ঠিকভাবে করেন তাহলে আপনারাও বাসায় খুব সহজেই এমন সফট ফ্লাফি স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এই প্লেন স্পঞ্জ কেকটাকে এভাবেও খেতে পারেন, অথবা চাইলে হুইপড ক্রিম বা বাটার ক্রিম দিয়ে ডেকোরেট করে ডিজাইন করেও খেতে পারেন। আর এটা ছিল আমার অর্ডারের কাজ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।